সুষ্ঠুভাবে পরীক্ষা হল থেকে বেরিয়ে এসো। এইভাবে পূর্ণ পরীক্ষা প্রক্রিয়াটা সম্পন্ন করো। তোমাদের সকলের জন্য অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা, তোমাদের সকলের সফলতা কামনা করে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো পালোয়ানকে ওই সাধারণ মানুষটি প্রথমে জিজ্ঞাসা করছেন যে মিয়া ভাই, সামনের যে ওই পাহাড়টা আপনাকে একটু সরাতে হবে, একটু পাহাড়টা সরিয়ে দিন না। তো পালোয়ান 2-5 জন 10 জন মানুষকে তুলে এক নিমেষে আছাড় মেরে দিতে পারে, তার জন্যই তিনি পালোয়ান। শক্তির দিক থেকে নিঃসন্দেহে তিনি আরো 5 জনের চাইতে অনেক বেশি এগিয়ে, সাহসের দিক থেকে নিশ্চয়ই তিনি অনেক বেশি এগিয়ে। তাই তাকে এরকম একটা প্রস্তাব দেওয়া হলো যে ওই ছোট পাহাড়টা সামনে রয়েছে, পাহাড়টাকে একটু তুলে সরিয়ে দিন যে জায়গায় আছে। তো পালোয়ান শক্তি আছে, বুদ্ধি হয়তো পালোয়ানদের একটু কম হতে পারে, কিন্তু একদমই বুদ্ধি নাই এমন তো নয়। তাই পালোয়ান খুব আশ্চর্য হলো, বললো কি ধরনের কথা ভাই, পাহাড় আবার সরানো যায় নাকি? তা আপনার এত শক্তি, কেন পারবেন না? নিশ্চয় পারবেন, এবার চেষ্টা তো করে দেখেন। তা পালোয়ান বলল, ভাই এই ধরনের কি করে আমাকে ছোট করবেন না, এটা কখনোই সম্ভব না। এ পাহাড় কি কেউ সরাতে পারে? পরক্ষণেই সে ভদ্রলোক পালোয়ানকে বলল, ভাই এখানে কয়েকটা ছোটখাটো পাথর পড়ে আছে, 5 কিলো, 10 কিলো, 15 কিলো, 20 কিলো ওজন হবে, একটু সরিয়ে দিন না ভাই পাথরগুলোকে। তো বললো, হ্যাঁ এটা সম্ভব, আপনি বলছেন, আমি পাথরগুলোকে একটু একটু করে সরিয়ে দিচ্ছি। সরিয়ে দিল। তখন ওই ভদ্রলোক পালোয়ানকে উদ্দেশ্য করে বলল যে দেখলেন এই ছোটখাটো পাথরগুলো কত সহজেই আপনি সরিয়ে দিলেন, কিন্তু পাহাড়টাকে আপনি সরানোর সাহসই করতে পারলেন না। অথচ এই পাহাড়টা এরকম কতগুলো ছোট ছোট পাথর দিয়েই এত বড় আকৃতি ধারণ করেছে, এত বড় হয়ে গিয়েছে। প্রিয় ছাত্রছাত্রী, প্রতিদিনের কাজ প্রতিদিন যদি তুমি না করো, তাহলে এইরকমই ছোট ছোট পাথরগুলো এক সময় তোমার মাথায় পাহাড় হয়ে জমে বসবে। তুমি সেই কাজ আর কোনোদিন কমপ্লিট করতে পারবে না, তার ধারে কাছেও যাওয়ার সাহস দেখাবে না। পড়াশোনা হচ্ছে একটা নিরবচ্ছিন্ন ব্যাপার, মানুষের জীবনের প্রতিটি কাজ হচ্ছে একটা নিরবচ্ছিন্ন ব্যাপার। এই নিরবচ্ছিন্ন ব্যাপারটাকে, নিরবচ্ছিন্ন কাজটাকে একটু একটু করে যদি জমা করে ফেলি আমরা, তাহলে এক সময় আমাদের কাছে মনে হবে যে কাজটা এত কঠিন হয়ে গিয়েছে যে সেই কাজ করার, সম্পন্ন করার সাহসই আর আমরা দেখাতে পারবো না। আজকে বিদায় বেলায় এসে তোমরা কে কি প্রস্তুতি নিয়ে রেখেছো, যদি ঠিকঠাক কাজ করে থাকো, ঠিকঠাক নিজের দায়িত্ব পালন করে থাকো, তাহলে আজকে হাসি মুখে এখান থেকে যাবে। আগামী কয়েকদিন পরে মাধ্যমিক, তার কয়েকদিন পরে উচ্চ মাধ্যমিক, সেখানে গিয়ে তুমি তোমার সফলতার রাস্তা খুঁজে বের করতে পারবে। আর পাহাড় হিসাবে যারা জন্মিয়ে দিয়েছো, তারা নিঃসন্দেহে আজকে বিপদের মধ্যে আছো। বারবার তোমার মাথায় আসছে আর কয়েকদিন পর পরীক্ষা, কি করে আমি পরীক্ষায় সফল হব? আমার তো কোনো কিছুই পড়া হয়নি, সবই তো জমা থেকে গিয়েছে। এইরকম যারা রয়েছে তাদেরকেও বলবো, যে কয়েকটা দিন আছে, সেই কয়েকটা দিন তুমি তোমার সাধ্যের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করো। ভয় পেয়ে যেও না। নাথিং ইজ ইম্পসিবল, ইম্পসিবল বলে কোনো কথা হয় না। জীবনে ভুল ভ্রান্তি হবে, জীবনে চলার পথে অনেক সমস্যা হবে। একটা খুব সুন্দর কথা একবার আমি দেখেছিলাম, সেখানে লেখা ছিল, শান্ত সমুদ্র, সমতল সমুদ্র কখনো একজন যোগ্য নাবিক তৈরি করতে পারে না। জীবনে যদি ঝড় ঝঞ্ঝা না আসে, জীবনে চলার পথে যদি ভুল না হয়, তাহলে তুমি কিন্তু কখনোই নিজেকে দক্ষ হিসেবে গড়ে তুলতে পারবে না। তাই যদি কিছু ভুল করে থাকো, সেই ভুলের জায়গা থেকে নিজের পড়ার কিছু নাই। যার প্রস্তুতি ভালো আছে, সে তো নিঃসন্দেহে খুশি মনেই পরীক্ষা দিতে যাবে, কোনো সমস্যা নেই। এই তোমাদের উদ্দেশ্যে এবং আগামী দিনের যারা ছাত্রছাত্রী এখানে বসে আছো, যারা এখন মাধ্যমিক পরীক্ষার্থী নও, দিনের হোমওয়ার্ক প্রতিদিন করো এবং দেখবে যে ওই ছোটখাটো পাথর সরিয়ে দেওয়ার মতো
তোমার জীবনের কোনো আর পাহাড় তৈরি হবে না, সব পাথর সরে গেছে, রাস্তা মসৃণ হয়ে গেছে। এবারে আমি যারা পরীক্ষার্থী তাদের আমরা বরাবরই আমাদের কাবিলপুর উচ্চ বিদ্যালয়ে অ্যাডমিট কার্ড দেওয়ার সময় একটা অনুষ্ঠান করি, সেখানে পরীক্ষার খুঁটিনাটি নিয়ে কথা বলি। তো আজকেও সামান্য দু একটা কথা তোমাদের বলছি। কি সেই কথা? না, যারা পরীক্ষার্থী তারা প্রথমেই মনে রেখো পরীক্ষার দিনে তোমার কি করণীয়। পরীক্ষার আগের রাত্রে তোমার পড়াশোনার যতই চাপ থাক, খুব বেশি রাত জাগবে না। এতদিন রাত জেগে পড়েছ, যা করার করেছ, পরীক্ষার আগের দিন রাতটা খুব বেশি জেগো না। কেন? পরের দিন সকালে পরীক্ষা দিতে গিয়ে তোমার শরীর অসুস্থ হয়ে যেতে পারে। শারীরিক অসুস্থতা, মাথার যন্ত্রণা, গ্যাসের প্রবলেম ইত্যাদি নানান সমস্যা রাত জাগলে দেখা দেয়। সুতরাং পরীক্ষার আগের দিন তুমি যদি এই সবগুলো করতে যাও, তাহলে পরীক্ষার দিনে অসুস্থ হওয়ার একটা চান্স থাকবে। সুতরাং খুব বেশি রাত জাগবে না, তোমার যা পড়া আছে সেইটুকু রিভাইজ করে নাও, তবেই হবে। পরীক্ষার দিন একটু সকাল সকাল ওঠো। সকাল সকাল উঠে পরীক্ষার টাইম এবার করা হয়েছে মাধ্যমিকের ক্ষেত্রে 10:45। সুতরাং হাতে যথেষ্ট সময় পাচ্ছ, গতবার একটু আগে করে দিয়েছিল, যথেষ্ট সময় পাচ্ছ। সকালে খানিকটা আরেকবার পড়াশোনা করে নাও, করে নিয়ে মোটামুটি ভাবে 8:30 নাগাদ স্নান সেরে নাও প্রস্তুত হওয়ার জন্য। কেননা স্নানের পর তুমি খাওয়া দাওয়া করবে। খাওয়া দাওয়া করার পরে মুখে না খেয়ে কোন রকমে গুঁজে ছুটতে লাগলাম, এই পরিস্থিতি যেন তৈরি না হয়। খাওয়ার পরে যেন বাড়িতে অন্তত আধ ঘন্টা তুমি বইপত্র দেখতে পারো বা একটু রেস্ট নিতে পারো। এই কথাটা মাথায় রেখো। পরীক্ষার 3 ঘন্টা সুস্থ না থাকলে সারা বছরে যা পরিশ্রম করেছো, 5 থেকে 10 পর্যন্ত যা পরিশ্রম করেছো, বিফলে চলে যাবে। সেই দিনের সুস্থতা তোমার জন্য, তোমার স্রষ্টা তোমার জন্য সেই সুস্থতার কাছে কামনা করো, প্লাস তুমি নিজে কিছু সতর্কতা অবলম্বন করো। স্নান করে নেওয়ার আগে ব্যাগটা ঠিকঠাক গুছিয়ে নাও। ব্যাগে প্রথমে অ্যাডমিট কার্ড ভরে নাও, রেজিস্ট্রেশন সার্টিফিকেট ভরে নাও। এই দুটো ছাড়া তুমি পরীক্ষা হলে গেলে তুমি সমস্যার সম্মুখীন হবে। তোমাকে পরীক্ষা হলে ঢুকতে দেওয়া হবে না, বসতে দেওয়া হবে না, স্কুলে ফোন আসবে, তোমার বাড়ি থেকে আবার নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে, নানান ধরনের বিঘ্ন তৈরি হবে। তুমি এই সব সমস্যার মধ্যে কেন পড়বে? তুমি বাড়িতেই প্রথম সকালে উঠে মুখ হাত ধুয়ে তোমার ব্যাগটা গুছিয়ে ফেলো, অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেট ভরে নাও। একাধিক কলম ভরে নাও, একাধিক কালির কলম ভরে নাও। লাল কালির কলম ভরবে না, কেননা পরীক্ষা হলে লাল কালির তোমার কোনো প্রয়োজন নেই। তুমি ব্ল্যাক এবং ব্লু, অন্তত এই দুটো কালি। কেন বলছি দুটো কালির কথা? তুমি যদি ব্লুতে লিখো, তাহলে ব্ল্যাক পেন দিয়ে তুমি পয়েন্ট আউট করতে পারবে। পয়েন্ট আউট করা, মার্কিং করা, এই কাজগুলো ভিন্ন কালি দিয়ে করলে যিনি পরীক্ষক, যিনি পরবর্তীতে খাতা দেখবেন, তার দৃষ্টি সহজে আকর্ষণ করা যায়। সুতরাং এই দুটো কলমের কালি ব্যবহার করার চেষ্টা করবে কমপক্ষে। তাহলে একাধিক কলম ভরে নাও, স্কেল প্রয়োজন হলে ভরে নাও, জ্যামিতি বক্স একটা ভরে নাও, অন্যান্য যা কিছু প্রয়োজনীয় তুমি ব্যাগের ভিতর ঢুকিয়ে ফেলো। যারা পরীক্ষা দিতে যাচ্ছ, পরীক্ষা যাওয়ার জন্য নিশ্চয়ই একটা ব্যবস্থা রয়েছে। কেউ মোটরসাইকেলে যাবে, কেউ 4 চাকায় যাবে, যাই ব্যবস্থা থাক না কেন, প্রথম দিনের পরীক্ষার অন্তত 40-45 মিনিট আগে পরীক্ষা হলে চলে যাও। 45-এ পরীক্ষা শুরু হবে, তুমি ঢুকতে পাবে তার আধ ঘন্টা আগে বা 15 মিনিট আগে, তুমি আরো 15 মিনিট আগে অন্তত চলে যাও, সেই মতো বাড়ি থেকে বেরাও। মোটরসাইকেলে যারা যাবে তাদেরকে বিশেষভাবে বলবো, তুমি পরীক্ষা দিতে যাচ্ছ, ছাত্রদের বিশেষ করে বলি, ছাত্রীরা যেহেতু মোটরসাইকেল বেশি চালাবে না, তবে ছাত্রীরাও কেউ যদি মোটরসাইকেলে কারো সঙ্গে যাও, গার্জেনকে বা যে মোটরসাইকেল চালাবে তাকে বলো মোটরসাইকেলটা যেন আস্তে চালাই। সামান্য একটা ভুলের জন্য রাস্তায়, এইটুকু রাস্তা, মাধ্যমিকে কাবিলপুরের সেন্টার হয়েছে বালিয়া সেন্টার, আমাদের মূল হচ্ছে পিডিসিএল, কিন্তু তার সাব হিসেবে বালিয়া। আমাদের ছেলে মেয়েরা বালিয়াতেই পরীক্ষা দেবে, এই নিয়ে একটা বিভ্রান্তি হয়েছে। বিভিন্ন জায়গা থেকে আমার কাছে ফোন আসছিল। তো এইটা হলো বিষয় যে মূল সেন্টার পিডিসিএল, তার সাব হিসেবে বালিয়া এবার রয়েছে। আমরা যেমন বালিয়ায় পরীক্ষা দিই, তেমনই আমরা বালিয়াতে পরীক্ষা দেব আমাদের ছাত্রছাত্রীরা। তাহলে যাত্রা পথটা যেন স্মুথ হয়,
পরীক্ষা দিতে যাওয়ার সময় একদম সুস্থভাবে ধীরে সুস্থে গাড়ি ঘোড়া চালিয়ে যেতে হবে। পরীক্ষার শেষেও ফিরে আসার সময় পরীক্ষা খুব ভালো হয়েছে আনন্দে গাড়ির গতি বাড়িয়ে দিও না। প্রতিদিনই এখন দেখছি সোশ্যাল মিডিয়াতে সাগরদিঘির এই প্রান্তে অ্যাক্সিডেন্ট, ওই প্রান্তে অ্যাক্সিডেন্ট, এখানে মারা গেছে, ওখানে পা ভেঙে গিয়েছে, ওখানে হসপিটালে ভর্তি। বেপরোয়া গাড়ি চালানো এখনকার দিনের বিশেষ করে ইয়ং জেনারেশন যারা, তাদের কাছে একটা ফ্যাশন হয়ে গিয়েছে। নিজের জীবনের মূল্য এরা বোঝে না। সময়ের চাইতে জীবনের মূল্য অনেক বেশি। সময় নিশ্চয়ই গুরুত্বপূর্ণ, কিন্তু তার চাইতে অনেক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে জীবন। যাই হোক, এই গেল পরীক্ষা হলে তুমি যখন ঢুকতে পেলে, তুমি প্রথমে গিয়ে কোথায় তোমার ঘর, সিটিং অ্যারেঞ্জমেন্ট নিশ্চয়ই বাইরে সুন্দর করে টাঙানো থাকবে। তোমার রোল নাম্বার দেখে সেই নির্দিষ্ট ঘরে পৌঁছে যাও। কারোর সঙ্গে বিশেষ দেখা করা, গল্প করা, সময় নষ্ট করা এসব করবে না। একদম সিটিং অ্যারেঞ্জমেন্ট দেখে তোমার জন্য নির্দিষ্ট যে রুমটি রয়েছে সেখানে তুমি চলে যাও। সেখানে গিয়েও তুমি দেখতে পাবে যে বেঞ্চগুলোতে রোল নাম্বার বসানো রয়েছে। কোন সিটটি তোমার জন্য নির্দিষ্ট সেটা খুঁজে বের করো এবং সেখানে গিয়ে বসো। নিজেকে একটু স্থিতিশীল করো, তোমার মস্তিষ্ককে একটু স্থিতিশীল করো। তুমি যা পড়া করেছো তোমার ওই মুহূর্তে মনে হতে পারে যে কিছুই তো মনে পড়ছে না, পরীক্ষায় কি লিখবো, সমস্ত কিছু তোমার অবচেতন মস্তিষ্কে জমা হয়ে আছে। চিন্তার কোনো কারণ নেই। প্রশ্নপত্র পাওয়ার পর লিখতে শুরু করলেই গড়গড়িয়ে সমস্ত কিছু তোমার ব্রেনে চলে আসবে, যদি তোমার প্রস্তুতি ঠিকঠাক থাকে। কোন রকম চিন্তার কোনো কারণ নেই। তুমি তার জন্যই তোমার ব্রেনটাকে একটু সুস্থ করার জন্য, স্বাভাবিক করার জন্য একটু বসে নাও ওই জায়গাটায়। বসার পর দেখবে যে পরীক্ষার যে মূল, তার বেশ কিছুক্ষণ আগে ওই ঘরের যিনি দায়িত্বে রয়েছেন, পর্যবেক্ষণের দায়িত্বে রয়েছেন, যে স্যার বা ম্যাডাম বা যিনারা, তিনারা খাতাপত্র নিয়ে আসবেন। তোমাকে প্রথমেই খাতা দেবেন না, তোমাকে প্রথমেই প্রশ্নপত্র দেওয়া হবে। প্রশ্নপত্র দেওয়ার জন্যই এখন নিয়ম করা হয়েছে পরীক্ষার সময়কে 3 ঘন্টা থেকে বাড়িয়ে 3 ঘন্টা 15 মিনিট করা হয়েছে। প্রথম 15 মিনিট হচ্ছে প্রশ্নপত্র দেখার জন্য। তুমি ওই সময় প্রশ্নপত্রটা দেখে পূর্ণ প্রশ্নপত্রটাকে এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পুরোপুরি পড়ে ফেলো। পড়ে ফেলে একটা মানসিক প্রস্তুতি নিয়ে নাও। কোন প্রশ্নগুলো লিখলে বেশি নম্বর পাওয়া যাবে, কোনটা সবচেয়ে বেশি করে তোমার জানা আছে, কোনটা সহজে লিখতে পারো, কোনটার পয়েন্ট ভিত্তিক লেখার তোমার ক্ষমতা রয়েছে, কোনগুলো তোমাকে একটু স্মরণ করে বানিয়ে বানিয়ে লিখতে হবে। একটা সিরিয়াল সাজিয়ে ফেলো। তার সঙ্গে প্রশ্নপত্রটা আরো নিখুঁত ভাবে দেখো। কেন একাধিক জায়গায় প্রশ্নপত্রে দেখবে যে বিকল্প প্রশ্ন রয়েছে, একাধিক জায়গায় দেখবে বহিরাগতদের জন্য, কোন কোন জায়গায় দেখবে দৃষ্টিহীনদের জন্য। প্রশ্ন পড়েই দেখছো দৃষ্টিহীনদের অংশে একটা কোশ্চেন তুমি দারুণ ভাবে প্রস্তুতি রেখেছো, তুমি লক্ষ্য করোনি ওটা শুধুমাত্র দৃষ্টিহীনদের জন্য। ওটার উত্তর লিখে দিয়ে চলে এসেছো, তোমার জন্য কোনো নম্বর বরাদ্দ করা হবে না। তোমার সময় অপচয় হলো, তোমার নম্বর কমে গেল। ওটাও তোমাকে ঠিকঠাক দেখে নিতে হবে যে কোন প্রশ্নগুলি শুধুমাত্র তোমার জন্য। সেটা দেখার জন্য, সেগুলো ঠিক করার জন্য এই 15 মিনিট। এই 15 মিনিটে তুমি সবকিছু ঠিকঠাক করে নেওয়ার পর খাতাটা পেয়েছো। খাতায় তুমি সুন্দর করে তোমার নাম লিখো, রোল নাম্বার লিখো, রেজিস্ট্রেশন নম্বর লিখো, সমস্ত কিছু লেখার জায়গা রয়েছে। সেইগুলো ঠিকঠাক লিখে সাবজেক্ট লিখো, সবকিছু লিখে তারপর তুমি খাতায় ইদানিং কালে দেখা যাচ্ছে যে যে সাইডে দাগ টানতে হয় সে দাগগুলো টানা থাকছে। তো যদি টানা থাকে ভালো, যদি টানা না থাকে তাহলে মার্জিনের দাগগুলো টেনে ফেলো। মার্জিনের দাগ টেনে নিয়ে তারপর প্রশ্নপত্র নিয়ে উত্তর লেখা শুরু করলে, উত্তর লেখার ক্ষেত্রে দাগ নম্বর, প্রশ্নের দাগ নম্বর, 1-এর ক, 1-এর খ, 2-এর ক, 2-এর খ, এই যেরকম হয় এটাকে বলে দাগ নম্বর। কোন প্রশ্ন উইদাউট দাগ নম্বর লিখবে না। দাগ নম্বর লেখার ক্ষেত্রে ভীষণভাবে সতর্ক থাকবে। তাড়াহুড়ো করে দাগ নম্বর ভুল লিখবে না। এটা ঠিকঠাক ভাবে লিখে এই কাজটা ঠিকঠাক করে সমস্ত উত্তরটা দিচ্ছ। এই 3 ঘন্টা, সোয়া 3 ঘন্টার সময়ে তোমার সামনে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটতে পারে। স্যার তোমাকে অন্যায়ভাবে ডিস্টার্ব দিতে পারে, দেবে না, নিশ্চিতভাবে দেবে না।
কিন্তু তুমি ধরেই নাও যে কোনো কারণে দিচ্ছেন, কোনো কারণে ঘটলো, মাথা ঠান্ডা রেখো, কোনোভাবেই স্যারের সঙ্গে কোনো বিতর্কে জড়ানো যাবে না। ওই ঘরে যিনি ওই সেই দিন গার্ড দিচ্ছেন উনি রাষ্ট্রপতির চাইতে বেশি ক্ষমতার অধিকারী ওই সময়টুকুর জন্য। কোনোভাবেই স্যারের সঙ্গে বিতর্কে জড়ানো যাবে না, কোনো দুর্ব্যবহার করানো যাবে না। রুমের বাইরে গেলে স্যারকে বলেই যেতে হবে, এবং একাধিকবার নয়, অন্তত 1 ঘন্টার আগে রুম থেকে বেরানোর নিয়ম নয়। 1 ঘন্টা পর রুম থেকে বেরালে ইনভিজিলেটরের কাছ থেকে পারমিশন নিয়ে বেরাবে, এবং খুব অল্প সময়ের মধ্যে যদি কোনো প্রয়োজন থাকে ফিরে আসতে হবে। এই কাজগুলো ঠিকঠাক করে সমস্ত উত্তর ঠিকঠাক দিয়ে স্যার যখন সময় লাস্ট ওয়ার্নিং ঘন্টাটা পড়ে গেল, মানে শেষ পরীক্ষা হওয়ার আগে একটা ওয়ার্নিং পড়ে খাতাটাকে সুন্দর করে বেঁধে না, ওয়ার্নিং পড়ার সঙ্গে সঙ্গে আমি শেষে বাঁধছি, একটু লিখতে ব্যস্ত আছি, এইটুকু লিখে নি তারপর বাঁধবো। এই বদ অভ্যাস থাকলে এটা ত্যাগ করো। ওইখানে গিয়ে তোমার স্কুলের পরিচিত কোনো স্যার নাই, তোমাকে কেউ চেনে না, তোমাকে কেউ জানে না, তোমার জন্য কোনো মার্চি হবে না। সুতরাং তুমি ওয়ার্নিং যখন পড়েছে, পরীক্ষার শেষের ওয়ার্নিং, তখন তুমি খাতাটা গুছিয়ে ফেলো। তারপর যদি কিছু লেখার থাকে, সময় থাকে, লিখবে সুন্দর করে বেঁধে।